আসসালামু আলাইকুম সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের অধ্যায় নাম্বার 7, কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। এবং এই অধ্যায়টার মধ্যে কেমিক্যাল রিয়াকশন সম্পর্কে অনেক কিছু জানার এবং শেখার আছে। তো আজকে যেহেতু আমাদের লেকচার নাম্বার 1 এই অধ্যায়ের, এবং আজকে আমরা এই অধ্যায়ে শিখব পদার্থের একটা বিশেষ পরিবর্তন অর্থাৎ ভৌত অবস্থার পরিবর্তনকে নিয়ে। চলো আমরা শুরু করি। আজকে আমাদের প্রথম টপিক, ঠিক আছে। আসলে পদার্থ কি এটা নর্মালি আমরা কম বেশি সবাই জানি, যে এই বস্তুর ভর আছে এবং সে নির্দিষ্ট একটা আয়তন দখল করতে পারে এবং যাকে স্পর্শ করা যায়, ছোঁয়া যায়, ফিল করা যায়, অনুভব করা যায়, আসলে সেটাই পদার্থ। ঠিক আছে, পদার্থ সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। তো এই অধ্যায়ে আমরা পদার্থের পরিবর্তনটা নিয়ে আলোচনা করব, যে আসলে একটা ম্যাটার কিভাবে চেঞ্জ হয়, এই চেঞ্জটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো নর্মালি পদার্থে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে একটু লেখার চেষ্টা করি। পদার্থের যে পরিবর্তন এটা দুই রকম হতে পারে। একটা হলো ভৌত পরিবর্তন, আরেকটা হলো রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। এই যে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন কি, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভৌত পরিবর্তন সম্পর্কে। ঠিক আছে, আজকে আমরা ভৌত পরিবর্তন সম্পর্কে আমরা ইন ডিটেলস শিখব। তো আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করি ভৌত পরিবর্তন বলতে আসলে আমি কি বোঝাচ্ছি। ভৌত পরিবর্তনটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। তোমরা অবশ্যই সবাই শার্লক হোমসকে চিনো, কম বেশি সবাই চেনো। উনি একজন ফিকশনাল ডিটেকটিভ আর কি, নাম করা ডিটেকটিভ শার্লক হোমস, অর্থাৎ কোনান ডয়েলের সৃষ্টি। তো তিনি দেখবা ওনার মুভিগুলোতে বেহারুপিয়া যাকে বলি আমরা, ছদ্মবেশী বা ইম্পোস্টার শাস্তো অনেক। তার মানে একটা মানুষই কিন্তু শার্লক হোমস, তিনি বহুরূপে স্বাস্থ্য, বা তোমরা যখন নাটক অভিনয় সিনেমাতে দেখো যে একই মানুষ শুধু দাড়ি মোছ লাগায়, তারপর জাস্ট মানে কাপড় চোপড় চেঞ্জ করে, আর সে তাকে কেউ চিনতে পারে না। নাটক সিনেমা আমরা দেখি কিন্তু অনেক এগুলো। তো মানে বেহারুপিয়া, যে একই মানুষটা ঠিক একই, কিন্তু তার লুক, তার যে চেহারা, সেটা ভিন্ন দেখাচ্ছে। মানে একই মানুষ কিন্তু তার লুকটা ভিন্ন। ঠিক আছে, আমরা বলতে পারি ওই মানুষটার আসলে ভৌত পরিবর্তন হয়েছে, কারণ তার ইন্টারনাল চেঞ্জ, তার অভ্যন্তরীণ চেঞ্জ কিন্তু হয় নাই, তার আণবিক গঠনে কিন্তু চেঞ্জ হয় নাই। তার বডি আছে, জাস্ট তাকে দেখতে অন্যরকম লাগতেছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ওই মানুষটার ভৌত পরিবর্তন হয়েছে। যদিও এটা একটা সাংঘর্ষিক ব্যাপার, তারপর আমরা বলতে পারি যে কেমিক্যাল রিয়েকশনও কিন্তু এরকম ঘটে, কেমিক্যালগুলোরও কিন্তু এরকম ঘটে। যে আমরা যদি একটু উদাহরণের সাহায্যে বলি, যে শার্লক হোমস তার ছবিগুলোর মধ্যে সে কি করতো, সে ইম্পোস্টার স্বাস্থ্য, ছদ্মবেশী স্বাস্থ্য, এবং পরবর্তীতে বলতে তার কি চেঞ্জ হয়েছে, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে ফিজিক্যাল চেঞ্জ হয়েছে, বা ভৌত চেঞ্জ হয়েছে, ফিজিক্যাল চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? ফিজিক্যাল চেঞ্জ হয়েছে। জাস্ট এটা মানে মজার জন্য বললাম আর কি। তার মানে ভৌত অবস্থার পরিবর্তন বলতে আমরা বোঝাচ্ছি তার স্ট্রাকচারাল, তার ইন্টারনাল স্ট্রাকচার, অভ্যন্তরীণ যে পরিবর্তন, অভ্যন্তরীণ যে কাঠামো, সেইটা এক, কিন্তু তাকে দেখতে অন্যরকম লাগবে। এই জিনিসটাই আসলে ভৌত পরিবর্তন। ঠিক আছে, আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবো এগুলা, দেখি আমরা কীভাবে চিন্তা করি। তাহলে ভৌত পরিবর্তন সম্পর্কে আমরা কী জানলাম, আমি এখানে আবার একটু লিখি। ভৌত পরিবর্তন সম্পর্কে আমরা জানলাম যে স্ট্রাকচার একই, কিন্তু দেখতে ভিন্ন রকম। এটার মানে আসলে কি? চিন্তা করো, তোমরা পানির 3টা ফর্ম কিন্তু দেখেছো।
কি পানির ফর্মগুলো দেখেছো? তোমরা দেখছো একটা বরফ, দেখেছো তরল মানে আমরা লিকুইড বা পানি যেটাকে বলি, পানি বলতে পারো, লিকুইড পানি, আর হলো কি গ্যাস বা বাষ্প বা জলীয় বাষ্প বলো, একটু স্পেসিফিক বললাম জলীয় বাষ্প। এই যে দেখো তিনটা জিনিস বললাম, বরফ, পানি আর জলীয় বাষ্প। এই বরফ, পানি এবং জলীয় বাষ্পের তিনজনের গঠনই কিন্তু H2O, মানে দুইটা হাইড্রোজেন অ্যাটম আর হলো একটা অক্সিজেন অ্যাটম। পানির ক্ষেত্রেও কিন্তু সেটা H2O এবং জলীয় বাষ্পের ক্ষেত্রেও কিন্তু সেটা H2O। মানে বরফের ক্ষেত্রে এখানে আসলে N বলা হয়, মানে H2O N, মানে N সংখ্যক পানির পরমাণু থাকে। এটা কেন হয়, কি কারণে হয় এবং কিভাবে হয়, এটা আমরা পরবর্তী ক্লাসে এটা আমি আলোচনা করব, এখানে এটা বলতেছি না, বাট এখানে এটা লাগবেও না, কারণ আমার তিনজনেরই কিন্তু অভ্যন্তরীণ স্ট্রাকচার H2O, এটাই আমাদের নজরের বিষয়। তিনজনেরই গঠন H2O, বেশি থাকুক বা কম থাকুক ওইটা তো পরের বিষয়, বাট তাদের সবার গঠনে কিন্তু H2O। কিন্তু তাদের দেখতে কি সবাইকে একরকম না, বরফকে দেখতে একরকম, পানিকে দেখতে একরকম, জলীয় বাষ্পকে দেখতে একরকম। তাহলে এই তিনটা আমরা বলতে পারি পরস্পর কি চেঞ্জ হয়েছে, ভৌত অবস্থার পরিবর্তন হয়েছে। পরস্পর কি চেঞ্জ হয়েছে, ভৌত অবস্থার পরিবর্তন হয়েছে। তাদের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাদের ভৌত অবস্থার পরিবর্তন চেঞ্জ হয়েছে, দেখতে তারা ভিন্ন ভিন্ন হয়েছে। এটা আশা করি বুঝতে পারছি। এখন আমরা একটু অ্যান্সার খোঁজার চেষ্টা করবো যে কেন এরকম হলো, কিসের কারণে এরকম হলো। ঠিক আছে, এইটা আমাদের না জানলে আমাদের পড়াটা আসলে ফুলফিল হবে না আমি মনে করি। তা আমাদের এটা একটু জানতে হবে যে কেন এরকম হলো এবং এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। তোমরা হয়তো আগের চ্যাপ্টারগুলোতেই আণবিক তত্ত্ব সম্পর্কে টুকটাক জেনেছো, বা আণবিক তত্ত্বটাকে আমি আর একটু সহজভাবে বললে আণবিক আকর্ষণ বল সম্পর্কে তোমরা পড়ে এসেছো 3rd নাম্বার চ্যাপ্টারের মধ্যে। না পড়লেও সমস্যা নেই, আমরা আজকে এটা বেসিক থেকে শুরু করে কেন কোনো একটা পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন হয় সেইগুলো আমরা আজকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। তার আগে তোমাদের একটু মনে করিয়ে দিই আণবিক আকর্ষণ বল আসলে কি ছিল। ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স, আণবিক আকর্ষণ বল, খুবই ঠান্ডা মাথায় দেখো, খুবই ইম্পর্টেন্ট পড়া। আণবিক আকর্ষণ বল, আণবিক আকর্ষণ বল, বা আমরা বলতে পারি ইন্টার মানে কি দুইটা ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে, ইন্টার মানে দুইটা ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে, আর ইন্ট্রা মানে হলো একই জিনিসের মধ্যে। ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স, ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স। ওকে, এটা আসলে কি বলতো? দুইটা ভিন্ন ভিন্ন অণুর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটাকে আমরা বলতেছি ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স। যেমন ধরো এখানে একটা অণু আছে আর এখানে একটা অণু আছে, ঠিক আছে, এখানে একটা অণু, এখানে একটা অণু, এটা পরস্পর অণু আছে, আণবিক আকর্ষণ বল। তাহলে এখানে যদি হাইড্রোজেন অণু থাকে, এখানে কি আছে, ধরো এখানে একটা হাইড্রোজেন অণু আছে, তাহলে এই যে হাইড্রোজেন অণু আর হাইড্রোজেন অণুর মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, ঠিক আছে, কারণ তারা কি পরস্পর অণু। এই অণুটাকে আমরা বলতেছি আন্তঃআণবিক আকর্ষণ বল। অ্যাট্রাকশন ফোর্স অবশ্যই কাজ করবে। কেন কাজ করবে আন্তঃআণবিক আকর্ষণ বল, এটা বোঝা স্বাভাবিক আসলে, কারণ এই যে অণুগুলা তৈরি হয়েছে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন দ্বারা, এবং এই হাইড্রোজেন পরমাণুটা তৈরি হয়েছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন দ্বারা। প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে, প্রোটন ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এগুলোর মধ্যেও প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আছে, এদের মধ্যেও প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে এই দেখো প্রোটন আছে, নিউট্রন আছে, ইলেকট্রন আছে, এখানেও প্রোটন আছে, নিউট্রন আছে, ইলেকট্রন আছে, ইলেকট্রন মাইনাস, প্রোটন পজিটিভ, এখানে কি এটা মাইনাস, এটা পজিটিভ। এইটার প্রোটন এইটার ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, আবার দেখা গেছে যে এইটা ইলেকট্রন এটা প্রোটনকে আকর্ষণ করতে পারে। এই যে ভাষ্য আবার এরকমও তো হতে পারে যে এটার প্রোটন এটাকে বিকর্ষণ করতে পারে, হ্যাঁ এটাও করতে পারে। আবার এইটার ইলেকট্রন এটাকে কি করতে পারে, বিকর্ষণ করতে পারে, হ্যাঁ এটাও করতে পারে। সবই এখানে হতে পারে, কিন্তু আকর্ষণও যেমন আছে বিকর্ষণও তেমন আছে। তো ওভারঅল একটা লব্ধি বল কিন্তু এখানে সবসময় থাকবে। সেই বলের কারণে আসলে আন্তঃআণবিক আকর্ষণ বলটা এখানে জেনারেট হচ্ছে, এবং এটা অবশ্যই খুবই কম পরিমাণ, খুবই লুজলি বন্ডেড থাকতে পারে, ঠিক আছে। বাট এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেগুলো আমরা আজকে একটু বোঝার চেষ্টা করবো যে কোথায় ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। দেখো এখানে আমি তিনটা পাত্র রাখবো। এখানে আমি একটা পাত্র রাখি, এক মিনিট, এভাবে নাকি আমি গোল করে আঁকি, তাহলে আমি মনে করি সত্যি সুন্দর হবে। এটা 1 নাম্বার পাত্র, এইটা 2 নাম্বার পাত্র, এইটা হলো 3 নাম্বার পাত্র। তিনটা পাত্র আমি এখানে রাখলাম। এইটা 1 নাম্বার পাত্র, এইটা 2 নাম্বার পাত্র,
এটা 3 নম্বর পাত্র। ধরো এখানে কিছু অণু আছে, অণুগুলা যে কোনো কিছু হতে পারে, ধরো পানির অণুই, ধরো H2O আছে। তো ধরো যে এখানে একটা H2O আছে, এখানে আরেকটা H2O আছে, এখানে আরেকটা H2O আছে, এখানে আরেকটা H2O আছে, 4টা মলিকুল দিয়ে আমি এখানে প্রকাশ করলাম। এগুলা কিসের, এগুলা কি বোঝাচ্ছে? হলুদটা বোঝাচ্ছে পানির মলিকিউল বোঝাচ্ছে। এখন আমি বললাম ধরো এখানেও 4টা পানির অণু আছে, বাট এভাবে আছে, পাশাপাশি আছে, ধরো এরকম ভাবে আছে, এইভাবে আছে, বা তুমি নিচেও আঁকতে পারতো, নিচেই আঁকি, তারা একটু বেশি লজিক্যাল মনে হবে। তো আমি একটু নিচেই আঁকি। ধরো এখানে একটা পানির অণু আছে, এখানে একটা পানির অণু আছে, এখানে একটা পানির অণু আছে, এখানে একটা পানির অণু আছে। আর আমি বললাম এইখানেও 4টা আছে, এইভাবে আছে, এখানে একটা পানির অণু 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 আছে, এইভাবে 4টা পানির অণু আছে। দেখো তো তারা সবাই কিন্তু পানি, সবাই কিন্তু H2O, বা তাদের দেখতে কিন্তু একরকম লাগতেছে না। এরা পরস্পর দূরে আছে, এরা পরস্পর খুব কাছাকাছি আছে, এবং এরা পরস্পর খুব এরা তার থেকেও কাছাকাছি, এইটা থেকেও এইটা খুব কাছাকাছি আছে। তার মানে দেখো তো তাদের গঠন যদিও সবার সেম, বাট তাদের দেখতে কিন্তু সবাইকে সেম লাগতেছে না। এবং আমরা জানি যত বেশি দূরে, চিন্তা করো তো যে এই যে H2O মলিকিউলটা আর H2O মলিকিউলটা যদি অনেক দূরে চলে যায়, তাহলে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হবে নাকি কাছাকাছি থাকলে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হবে? অবশ্যই কাছাকাছি থাকলে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হবে, কারণ যত বেশি কাছাকাছি তত বেশি অ্যাট্রাকশন ফোর্সটা বেশি থাকবে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটাও বেশি থাকবে। আর দূরে চলে গেলে তো টান কমেই গেল, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সেখানে আন্তঃআণবিক আকর্ষণ বল প্রায় শূন্যের কাছাকাছি চলে যাচ্ছে। এখন আমাকে বলো যে এই পাত্রের মধ্যে আর এই পাত্রের মধ্যে কাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি এবং কাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম? অবশ্যই এই পাত্রের মধ্যে এই অণুগুলো কিন্তু খুব দূরে অবস্থান করতেছে, খুব দূরে অবস্থান করতেছে, খুব দূরে অবস্থান করতেছে, খুব দূরে অবস্থান করতেছে। তাহলে আমরা এই পাত্রের জন্য অবশ্যই বলতে পারি না যে এদের যে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স বা IAF, শুধু এফ দিয়ে বলি, হ্যাঁ IAF বড় হয়ে যাচ্ছে, তো আমরা শুধু এফ দিয়ে বলি। এক মিনিট। ধরো এদের মধ্যে যে ইন্টার অ্যাট্রাকশন যে ফোর্সটা, এটা কিন্তু অনেক কম, ঠিক আছে? কারণ এরা খুব দূরে অবস্থান করতেছে, আর দূরে অবস্থান করলে কিন্তু তাদের মধ্যে ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন ফোর্সটা অনেক কম থাকবে। আর এই ক্ষেত্রে কিন্তু দেখো তারা খুব কাছাকাছি অবস্থান করতেছে, এই 1 নম্বর পাত্রের তুলনায় তাদের ক্ষেত্রে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বলটা এই 1 নম্বর পাত্র থেকে বেশি হবে। আর 3 নম্বর পাত্রে কিন্তু তারা খুবই কাছাকাছি, এমন কাছাকাছি আসছে, তারা কি গঠন করছে? তারা কিন্তু একটা ক্লাস্টার গঠন করছে, বা বাংলায় বললে তারা স্ফটিক, বা আরেকটু সহজ বাংলায় বললে তারা ক্যালাস গঠন করছে। কি গঠন করছে? ক্যালাস, মানে একটা কঠিন পদার্থের মতো আচরণ করতেছে, মানে এত কাছাকাছি আসা পড়ছে। তার মানে এখানে যে অ্যাট্রাকশন ফোর্সটা, এটা কিন্তু অনেক বেশি। তো আমরা কি বললাম যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পাত্রে কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং এই 3টা পাত্রের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু তাদের দেখতে ভিন্ন লাগতেছে। তার মানে আমরা তখন বলতে পারি এটা কিন্তু একটা গ্যাসিয়াস সাবস্টেন্স, এটা গ্যাস, কারণ গ্যাসের মধ্যে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বল প্রায় 0 থাকে, এবং এটা খুব দ্রুত অবস্থান করে বলেই কিন্তু এরা যে পাত্রে তুমি রাখবা সে পাত্রেই তারা আকার ধারণ করবে, এবং তারা সবসময় গ্যাসিয়াস থাকবে, তুমি দেখতে পারবে না। আর যখন লিকুইড হয়, এটা কি মিন করতেছে? তরল মিন করতেছে বা লিকুইড মিন করতেছে। তো তরল যখন হয় তখন তুমি তো বুঝতে পারতেছো এই তরলের মধ্যে কি হচ্ছে। তরলের মধ্যে কিন্তু তারা খুব কাছাকাছি আসে পড়ছে, এবং তাদের একটা অ্যাপিয়ারেন্স আসছে, তারা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাদের দেখতে পাচ্ছ একটা অ্যাপিয়ারেন্স আসছে, কাছাকাছি আসছে। তো অণুগুলো কাছাকাছি আসলে তোমার দেখার সীমার মধ্যে আসতেছে, আর যখন তোমার খুব কাছাকাছি এসে পড়তেছে তখন কিন্তু তারা কঠিন বস্তুতে পরিণত হচ্ছে, কারণ এখানে অনেকগুলো অণু মিলে আইসা একটা জমাট বাঁধছে, একটা ক্লাস্টার গঠন করছে। স্বাভাবিক না? যখন একটা অণু এখানে থাকবে, একটা অণু এখানে থাকবে, তুমি দেখতে পারবা তাকে? পারবা না। কিন্তু যখন তারা একসাথে সবাই এখানে আসবে তখন কিন্তু একটা কি গঠন করবে? একটা ক্লাস্টার গঠন করবে। কারণ এগুলো তো খুবই ছোট ভাইয়া, তাই না? খুব ছোট, এগুলো কিন্তু খুবই ছোট অণু। তাহলে খুব ছোট অণুগুলা যদি কাছাকাছি আসার পরে তারা ক্লাস্টার গঠন করে, তখন কিন্তু তারা কি হিসাবে আচরণ করবে? সলিড হিসাবে আচরণ করতে পারবে। আশা করি আমরা আন্তঃআণবিক আকর্ষণ বলের কনসেপ্টটা বুঝতে পারছি, যে আন্তঃআণবিক আকর্ষণ বল কিভাবে ভৌত অবস্থাকে নিয়ন্ত্রণ করে। এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। না ক্লিয়ার হলে তোমরা বারবার এগুলো দেখবা, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি যে ভৌত অবস্থার পরিবর্তনগুলা কিভাবে হয়। আমরা তো কারণটা খুঁজলাম যে হ্যাঁ, আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে ভৌত অবস্থা পরিবর্তন হচ্ছে।
এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। তোমরা একটা লাইন লিখে নিবা যে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণেই ভৌত অবস্থার পরিবর্তন ঘটতে পারে, মানে ভৌত অবস্থার পরিবর্তন ঘটার জন্য একটা কারণ হলো আন্তঃআণবিক আকর্ষণ বল, দুইটা অণুর মধ্যকার বল। যাই হোক, এখন আসো আমরা একটু কনভার্সনগুলো দেখি। কিরকম কনভার্সন? ধরো এখানে আমি একটা বাষ্প আঁকলাম, মেঘের বাষ্পের মতো, ঠিক আছে? এটা একটা বাষ্প, কি একটা ভ্যাপার, এটা একটা বাষ্প বা বলতে পারি আমরা একটা ভ্যাপার। এই পাশে আমি একটা সলিড বা একটা বরফের খণ্ড আঁকলাম, ঠিক আছে? আমি পানি দিয়ে উদাহরণটা দিই তোমাদের সবার জন্য, সবচেয়ে ভালো উদাহরণ। এটা একটা বরফ খণ্ড আঁকলাম আমি, একটা 3D শেপ, একটা আইস, একটা বরফ। এই পাশে আমি আঁকলাম লিকুইড, মানে পানি, ওয়াটার অ্যাজ লিকুইড, তাই তো? পানি আঁকলাম। এই তিনটা জিনিসের মধ্যে ইন্টার কনভার্সন আমরা দেখার চেষ্টা করব, যে কিভাবে তিনটা পরিবর্তন হচ্ছে, এবং এগুলো আমরা আন্তঃআণবিক আকর্ষণ বলের সাহায্যে এগুলার বোঝার চেষ্টা করব। আমি আগেই বলে আসছি, এই বরফের গঠনও কিন্তু আমাদের H2O, এবং এই ভ্যাপারের গঠনও কিন্তু আমাদের H2O, এবং এই ওয়াটারের গঠনও কিন্তু H2O। তাহলে কিভাবে তারা চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, প্রসেসগুলো তো আমরা মোটামুটি দেখবই। তুমি যখন একটা বরফকে প্রথমে একটু তাপ দিবা, তখন সেটা কিসে রূপান্তর হবে বলো তো? তুমি যখন বরফটাকে তাপ দিবা, তখন সেটা কিসে রূপান্তর হবে? আস্তে আস্তে সেটা গলা শুরু করবে, এবং গলতে 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 একসময় কিসে রূপান্তর হবে? সেটা পানিতে রূপান্তর হবে। তো গলতে 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 কিসে রূপান্তর হবে? সেটা পানিতে রূপান্তর হবে। তাহলে আমাকে বলো তো, যে এই যে তুমি আইস থেকে তুমি তাপ দিলা, হিট জেনারেট করার কারণে সেখানে তাপ দিলা, তাপ দেওয়ার পর পানি হলো, তাই তো? আইস থেকে কি হলো? পানি হলো। যে তুমি টেম্পারেচার ইনক্রিজ করছো, কি ইনক্রিজ করছো? টেম্পারেচার বাড়াচ্ছ, টেম্পারেচার তুমি বাড়ানোর কারণে আইস গলে পানি হয়েছে। তাহলে বলো তো, এই যে তাপটাকে তুমি কি বলবা? তাপমাত্রাকে মেল্টিং পয়েন্ট বলবো, তাই না? গলন তাপমাত্রা, মেল্টিং, এখানে মেল্ট হচ্ছে, বরফটা কি হচ্ছে? মেল্ট হচ্ছে, বরফ গলে পানিতে পরিণত হচ্ছে, মেল্টিং হচ্ছে। এখন তুমি যদি বলো যে ওয়াটার থেকে আইসে আসতে চাও, এটাও কি সম্ভব না? হ্যাঁ, এটাও কিন্তু সম্ভব। ওয়াটারকে তুমি যদি ফ্রিজে রাখো, ফ্রিজিং করো, তাহলে কিন্তু সহজেই ওয়াটার থেকে তুমি আইস পাবা। তার মানে আমরা বলতে পারতেছি, যদি তুমি ওয়াটার থেকে আইস পেতে চাও, তাহলে ওয়াটারের মধ্য থেকে কি করতে হবে? ওয়াটারের মধ্য থেকে কিন্তু আমাদের টেম্পারেচার কমায় ফেলতে হবে। তার মানে এটাকে ফ্রিজিং করতে হবে। কি করতে হবে? ফ্রিজিং করতে হবে। কি করতে হবে? ফ্রিজিং করতে হবে। এবং টেম্পারেচার কি করতে হবে? হ্রাস করতে হবে। টেম্পারেচার হ্রাস করলে সেটা আইসে পরিণত হয়ে যাবে। তুমি যদি এটাকে একটু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বা এটাতে চিন্তা করো, অবশ্যই চিন্তা করতে পারবা। আইসের গঠন কীরকম বলো তো? এই যে পানি অণুগুলো এইভাবে আসে না, 4টা পানির অণু এভাবে আসে। 4টা পানি অণু থেকে যখন ওয়াটার হয়েছে, তখন কিন্তু তারা এইভাবে হয়ে গেছে, এইভাবে, এইভাবে, আর এইভাবে, ধর এভাবে হয়ে গেছে। আইস থেকে তারা কিন্তু কি হলো? ওয়াটারে কনভার্ট হলো, জাস্ট আমাদের এইভাবে। তার মানে টেম্পারেচার বৃদ্ধি করলে বরফ গলে পানি হবে, এবং এই প্রসেসকে আমরা বলতেছি মেল্টিং প্রসেস বা গলন প্রসেস। আর ওয়াটার থেকে যখন তুমি আবার ফ্রিজিং করবা, ফ্রিজে রাখবা, তখন দেখবে বরফে পরিণত হবে। এই প্রসেসকে আমরা বলতেছি ফ্রিজিং প্রসেস, বা তখন তাপমাত্রা কি হচ্ছে? কমতেছে, একদম স্বাভাবিক ভাবে, ঠিক না? এবার আসো, তুমি কি করবা? তাপমাত্রা তুমি এখনো মানে সরাই ফেলো নাই, তাপমাত্রা তুমি দিচ্ছই। ধরো একটা পাত্রের মধ্যে আইস রাখা তুমি তাকে চুলায় বসে দিচ্ছ আর কি। তো প্রথমে তুমি কি দেখবা? আইস থেকে ওয়াটার হচ্ছে। তারপর তুমি দেখবা ওয়াটারটা একসময় কি হবে? আরও বাষ্পীভূত হয়ে যাবে, কারণ পানির বাষ্পে পরিণত হওয়া তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। যখন ওই পাত্রের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, তখনই ওয়াটার থেকে কি হওয়া শুরু করবে? বাষ্পীভবন বা বাষ্প হওয়া শুরু করবে, তাই না? ভ্যাপার হওয়া শুরু করবে। তাহলে এই যে ওয়াটার থেকে ভ্যাপার হচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি বলতো? ওয়াটার থেকে ভ্যাপার হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ভ্যাপোরাইজেশন। কি বলতে পারি এটাকে আমরা? ভ্যাপোরাইজেশন বা বাষ্পীভবন বলতে পারি। কি বলতে পারি? ভ্যাপোরাইজেশন বা বাষ্পীভবন। ভ্যাপোরাইজেশন বা বলতে পারি বাষ্পীভবন। এগুলো পরে আমার লেখা আছে, তোমরা এই 4টা শুধু উঠাও আর কি। ভ্যাপোরাইজেশন বা বাষ্পীভবন। এখন তুমি যদি চাও ভ্যাপার থেকে তুমি ওয়াটারে আসে পড়বা। আচ্ছা, ভ্যাপারের গঠনটা কীরকম হবে বলো তো? পানির গঠনগুলো, একটা পানির অণু এখানে, আর একটা এই মাথায়, আর একটা এই মাথায়, আর একটা আরও দূরে। তার মানে এর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কিন্তু অনেক 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 কম, বাট নাই বললেই চলে ভ্যাপারের মধ্যে। তাহলে দেখো ভ্যাপোরাইজেশন হচ্ছে। এখন ভ্যাপার থেকে তুমি যদি আবার লিকুইড চাও, কথাটা চিন্তা করো, ভ্যাপার থেকে তুমি যদি এখন আবার লিকুইড চাও, তাহলে এই প্রসেসকে তুমি কি বলবা? তুমি ভ্যাপার থেকে লিকুইড চাও, একটু পজ করে চিন্তা করো, যে ওয়াটার থেকে যখন তুমি ভ্যাপার যাচ্ছ, তখন তুমি তাকে বলতেছো বাষ্পীভবন বা ভ্যাপোরাইজেশন। তাহলে ভ্যাপার থেকে যখন তুমি ওয়াটার চাবা, তখন তাকে তুমি কিভাবে পাইতে পারো? সেটাকে আমরা বলি ঘনীভবন বা কনডেনসেশন। ব্যাপারটা খুবই সহজ। চলো আমরা একটু চিন্তা করে আসি যে কেমনে আমাদের এই জিনিসটাকে আমরা বলতেছি।
1 মিনিট। ঠিক আছে, চিন্তা করো, ধরো একটা পিস্টন, পিস্টন নাকে পিস্টনের বাঁকা হয়, আমি একটু ধরো এটা একটা গ্যাস পিস্টন, তাহলে এটার মধ্যে আমি এখানে একটা পিস্টন অ্যাড করছি, তো এটা একটা পিস্টন বলতে একে চাপ দেওয়া যাবে আর কি, এর একটা পিস্টন বলা হয়। পিস্টনটাকে তুমি যদি এখান থেকে প্রেশার করো, এখান থেকে প্রেশার বাড়াও, তাহলে এটা নিচে নামতে পারবে, এটা উপরে ওঠানামা করতে পারবে আর কি। ঠিক আছে, ধরলাম যে এখানে কিছু কি আছে, গ্যাস আছে, এখানে কিছু অণু আছে আর কি, বা গ্যাস ধরতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আমি বললাম এখানে কি আছে, এখানে কিছু ব্যাপার আছে, কি আছে, এখানে কিছু ব্যাপার আছে। তো এখন চিন্তা করো, তুমি যদি এইটার প্রেশারকে ইনক্রিজ করো, মানে প্রেশার বাড়াতে চাও, মানে কি করবা, তুমি এই পিস্টনটাকে নিচে নামাই দিবা। তো বল তো কি হবে এখানে, আমি এখানে আবার একটু আঁকি, 1 মিনিট। ধরো যে এখান থেকে কি হচ্ছে, তুমি এই পিস্টনটার চাপ ইনক্রিজ করছো, পিস্টনটা এখন এখানে নামাই দিছো, এখানে নামাই দিছো, তার মানে পিস্টনটা এখন কি করছো, এখানে নামা দিছো। তার মানে এখানে নামাই দিলে আগে ব্যাপারগুলো কই ছিল, দূরে ছিল, তাতে জায়গা ছিল অনেক, কিন্তু এবার কিন্তু এরিয়া কম বা জায়গা কিন্তু কম। তো জায়গা যদি কম হয়, তার মানে তারা কিন্তু এখন আগের থেকে কিন্তু কাছাকাছি আছে। কথাটা কিন্তু খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে তুমি প্রেশার বাড়াচ্ছ, চাপ কিভাবে বাড়ালাম, কারণ এখানে পাত্র বড় ছিল, জায়গা বেশি ছিল, ব্যাপারগুলো ছড়ায় ছিটায় থাকতে ছিল। কিন্তু যদি তুমি এই পাত্রেরই প্রেশার ইনক্রিজ করো, এই প্রেশার ইনক্রিজ করার মানে হলো এই নরমক্ষম পিস্টনটাকে তুমি আরো নিচে নামাই দিছো। তাহলে নিচে নামানোর কারণে কি হয়েছে, নিচে নামানোর কারণে কিন্তু এই অণুগুলো আরো কাছাকাছি এসে পড়ছে। তাহলে খুব দূরে থাকা থেকে তারা খুব কাছাকাছি এসে পড়লো, কি হলো এখানে, তারা ভ্যাপার থেকে কিন্তু একটা লিকুইডে যাওয়ার প্রবণতা থাকলো। তার মানে এই যে প্রসেসটা ভ্যাপার থেকে লিকুইডে যাচ্ছে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বেড়ে, এখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স খুবই কম, কারণ দূরে আছে, আর এখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কিন্তু খুবই বেশি, কারণ এখান থেকে কাছাকাছি আসে। তার মানে এই যে আমি আজকে প্রেশার বাড়ালাম, এবং প্রেশার বাড়ানোর কারণে তারা কাছাকাছি এসে পড়লো, এবং কাছাকাছি এসে তারা ভ্যাপার থেকে তরলে পরিণত হয়ে গেল। এবং এই যে প্রসেসটা, এবং অবশ্যই টেম্পারেচার এখানে কমে গেছে, এই যে প্রেশারটা, এই যে ব্যাপারটা, ঘটনাটা, এটাকে আমরা বলতেছি কনডেনসেশন বা ঘনীভবন। কি বলতেছি এটাকে আমরা, ঘনীভবন বা কনডেনসেশন প্রসেস। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে আমরা এখন এখানে ফেরত যাই। তাহলে এই যে প্রসেসটাকে আমরা কি বলতে পারি, কনডেনসেশন বা ঘনীভবন বলতে পারি। কি বলতে পারি এটাকে আমরা, ঘনীভবন বলতে পারি, কনডেনসেশন বা ঘনীভবন বলতে পারি। আশা করি বুঝতে পারছি। এবার আসো আমরা আরেকটা জিনিস করি, যে আমি এখন চাচ্ছি যে বরফ বা সলিড থেকে, এটা আসলে কি, বরফ বলতে আমি কি বুঝাচ্ছি, সলিড বুঝাচ্ছি, তাই তো, ভল বলতে আমি সলিড বুঝাচ্ছি, আর ওয়াটার বলতে আমি লিকুইড বুঝাচ্ছি, লিকুইড ফেজ বুঝাচ্ছি বা লিকুইড দশা বুঝাচ্ছি। এখন আমি চাচ্ছি যে আইস থেকে ডিরেক্টলি আমি চলে যাব ব্যাপারে, সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তোমরা পড়ে আসছো অলরেডি, ওই যে বাষ্পীপাতন, আমরা বলতে পারি এটাকে ইংলিশে সাবলিমেশন। এই প্রসেসের মাধ্যমে কিন্তু ডিরেক্টলি কিছু পদার্থ আছে, যেমন নিশাদল, কর্পূর, তোমরা পড়ে আসছো, এরকম কিছু পদার্থকে তুমি যখন তাপ দিবা, তখন তারা ডিরেক্টলি সাবলিমেশন প্রক্রিয়ায় তারা কিন্তু সহজে একদম ডিরেক্টলি কোথায় পরিণত হয়ে যাবে, ব্যাপারে পরিণত হয়ে যাবে। এই প্রসেসগুলো আমরা ওই চ্যাপ্টারে আলোচনা করবো, যে সাবলিমেশন কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, জাস্ট এখানে চেঞ্জটা আমাদের বোঝার বিষয়, তাই তো। আমরা একটু এখানে আলোচনা করি। তো এখানে কি হচ্ছে, সাবলিমেশন হচ্ছে, সাবলিমেশন। তার মানে কি, বাষ্পীপাতনের মাধ্যমে, সম্ভবত বাষ্পীপাতনই ছিল ওই টপিক, মানে টার্মটার নাম, বাট ইংলিশ টার্মটা সাবলিমেশন হবে, ঠিক আছে। এই সাবলিমেশন প্রসেসের মাধ্যমে কিন্তু এটা ভ্যাপারে কনভার্ট হচ্ছে আইস থেকে, ঠিক আছে, একদম ডিরেক্টলি। কোনো ওয়াটার ফেজ তুমি মাঝখানে পাচ্ছ না। তুমি একটা পদার্থ নিবা, হ্যাঁ, নেওয়ার পরে মানে নিশাদল বা কর্পূর তুমি নিবা, ঠিক আছে। আমরা অনেক সময় দেখবা যে জামা কাপড় থেকে যে আমাদের আরশোলা মানে অ্যাটাক না করে, তো সেই জন্য আমরা এক ধরনের নিশাদল আমরা ইউজ করি। তো সেগুলো কি করে, সেগুলো কিন্তু ডিরেক্টলি তোমার আইস থেকে বা সলিড থেকে, সলিড থেকে সেগুলো ডিরেক্টলি পরিণত হয় বাষ্পে, ঠিক আছে, বা গ্যাসে পরিণত হয়। তাহলে এইটা কিন্তু আমাদের নর্মালি এটাই মিন করতেছে।
আশা করি বুঝতে পারছি যে সাবলিমেশন প্রসেস। এখন বলবো ভাইয়া সবগুলো তো দেখাইলেন বিপরীত প্রসেসে, এটা কি হবে না? হ্যাঁ, এটাও হবে। এই ভ্যাপার থেকে আমাদের আইসে পরিণত হবে যে প্রসেসের মাধ্যমে, সেটাকে আমরা বলতে পারি ডিপোজিশন। ডিপোজিশন বলা হয় থেকে। এটা তোমাদের জানা তেমনটা লাগবে না, পড়াই ফেললাম, তো সবগুলোই পড়াইছি। ডিপোজিশন কথাটা মানে কথাটা কিভাবে বলা যায়, চিন্তা করো যে ভ্যাপার থেকে আইস কেমনে হতে পারে, ভ্যাপার থেকে আমাদের সলিড কেমনে হতে পারে। যেমন দেখো আমাদের অনেক আকাশের অনেক উপরে যেখানে বৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু ভ্যাপারগুলো মিলেই, মানে জলীয় বাষ্পগুলো মিলেই কিন্তু সেগুলা বরফে পরিণত হচ্ছে। আবার দেখবা শীতকালে কুয়াশা, গাড়ি বা কাচের মধ্যে, ঠিক আছে, আমরা কি হয়, ভ্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের সলিডে পরিণত হয়। তো সেগুলো কিন্তু এই ডিপোজিশনের উদাহরণ, ঠিক আছে, আমাদের সামনে সবই লেখা আছে। এই প্রসেসটা আশা করি আমরা বুঝতে পারছি ভাইয়া। কি বললাম এখানে, আমি এখানে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে ভ্যাপার, ভ্যাপার থেকে আবার সলিডে কিভাবে পদার্থের পরিবর্তন হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই আমরা বুঝতে পারছি। এখন আমি এগুলো একটু আলোচনা করি লেখা দিয়ে, যাতে তোমাদের মাথায় একদম গেঁথে যায়, ঠিক আছে। দেখো, চেঞ্জেস অফ স্টেট ইন ম্যাটার, পদার্থের অবস্থার পরিবর্তন। পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন, ভৌত কিন্তু রাসায়নিক বলি নেই, রাসায়নিকটা কিন্তু আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে পদার্থের অবস্থা, যেমন কঠিন, তরল বা গ্যাসিয়াস, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, কিন্তু পদার্থের রাসায়নিক অবস্থার গঠন অপরিবর্তিত থাকে। রাসায়নিক অবস্থার গঠন অপরিবর্তিত থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে স্ট্রাকচার সেম, বাট তাদের দেখতে রাখবে ভিন্ন রকম। রাসায়নিক গঠন সেম, এই সবার গঠনই H2O, বাট তাদের দেখতে কিন্তু ভিন্ন লাগতেছে। তাই কি কি প্রসেস পড়লাম? প্রথমে পড়লাম মেল্টিং। এটি কখন ঘটে? যখন গলন, মানে কি, কঠিন থেকে লিকুইডে, মানে আইস থেকে, বরফ থেকে পানিতে পরিণত হওয়ার সময়। এখানে সবগুলো লেখা আছে। এই তাপ শক্তি বৃদ্ধির ফলে কণাগুলোর গতি বাড়ে, স্বাভাবিক না? তুমি যখন টেম্পারেচার ইনক্রিজ করবা, কথাটা বুঝো কিন্তু, যে এখানে কিন্তু যখন এটা একটু খেয়াল করো, এটা একটু বলে নিই, যে এটা যখন গ্যাস ছিল, এখান থেকে আসো, সলিড ছিল, তো সলিড থেকে কখন লিকুইড হবে? যখন তুমি টেম্পারেচার ইনক্রিজ করবা, টেম্পারেচার বাড়াবা, ঠিক আছে, তাপ দিচ্ছ বাইরে থেকে। তাপ দিলে কি সেই তাপটা কে নিবে? এই পার্টিকেলগুলো নিবে। তো যখন তারা ওই তাপটাকে নিবে, নেওয়ার পরে তারা সেই তাপটাকে, সেই শক্তিটাকে, সেই তাপ শক্তিকে তারা কনভার্ট করবে কিসে? গতি শক্তিতে। কথাটা কিন্তু বুঝো যে আমরা জানি শক্তির কোনো বিনাশ নেই। তাহলে তুমি যে তাপটা দিচ্ছ, ঠিক আছে, এটা তো আমি একটু অন্যভাবে বুঝাই তারও, এই প্রসেসটা আমি খেয়াল করিনি ভাইয়া, সরি। এটা আমি একটু তোমাকে ভালো মতো বোঝানোর চেষ্টা করি। দেখো, তোমাকে আমি আরেকটু ভালো মতো বোঝানোর চেষ্টা করি জিনিসটা, ঠিক আছে। দেখো ভাইয়া, এখানে দেখো পানি, এখানে দেখো কি হচ্ছে। তো প্রথমে আমি সলিডগুলো আঁকলাম। এই একটা সলিড ম্যাটেরিয়াল কাছাকাছি আছে, এখানে আমি আঁকলাম লিকুইড, আর এখানে আমি আঁকলাম গ্যাসিয়াস। তো যখন এই অবস্থায় আছে, নর্মালি তো সলিড আছে, তারপর তুমি টেম্পারেচার আস্তে আস্তে বাড়াচ্ছ, এখান থেকে এখানে যাচ্ছ, টেম্পারেচার আস্তে আস্তে বাড়াচ্ছ। তাহলে টেম্পারেচার বাড়ানো মানে কিন্তু তাপ দেওয়া, আর তাপ কি? এক প্রকার শক্তি। তার মানে কি বেড়াচ্ছ তুমি? তাপ, বা কিউকে আমরা তাপ শক্তি দ্বারা প্রকাশ করি, এটা কি? তাপ শক্তি। তাহলে তুমি কি তাপ দিচ্ছ? তাপ দিলে সেই তাপ শক্তিটাকে এই পার্টিকেলগুলো গ্রহণ করবে। এখন শক্তির তো কোনো বিনাশ নেই, তাতে একটা এক্সপ্রেশন লাগবে। তাহলে সেই তাপ শক্তিকে এই কণাগুলো কিসে রূপান্তর করবে? গতি শক্তিতে রূপান্তর করবে। তাহলে গতি শক্তি রূপান্তর করার পরে সেই অণুগুলোর মধ্যে কম্পন বেড়ে যাবে, ভাইব্রেশন বেড়ে যাবে, এবং ভাইব্রেশন বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা পরস্পর থেকে দূরে চলে যাবে, এবং এই কারণে আমরা বলি তখন তাদের অ্যাট্রাকশন ফোর্স আগে থেকে একটু কমে যাবে। এখানে যে বেশি ছিল সেখান থেকে একটু কমে যাবে, পরে এখানে আরো বেশি কমে যাবে, আরো বেশি কমে যাবে এখান থেকে। এবার বুঝতে পারছি? তুমি যখন আরো টেম্পারেচার ইনক্রিজ করবা, তখন আরো শক্তি দিবা, আর আরো শক্তি দিলে আরো ভাইব্রেশন হবে, তাই না? তবে এখানে ভাইব্রেশন কি হবে? বাড়তেছে, ভাইব্রেশন বাড়তেছে। কি বাড়তেছে? ভাইব্রেশন বা কম্পন বাড়তেছে। ভাইব্রেশন মানে কি? কম্পন বাড়তেছে। আর কম্পন বাড়ার কারণে কিন্তু তাদের মধ্যে দূরত্ব বাড়তেছে, আর দূরত্ব বাড়ার কারণে কিন্তু তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কিন্তু কমতেছে। আশা করি আমরা বুঝতেছি যে তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, এর ফলে তাপ বাড়তেছে, এবং তাপ বাড়ার কারণে কিন্তু তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সও বাড়তেছে। এটা একটু লিখে দিলাম ছোট করে, যে তাপমাত্রা বাড়ার কারণে তাদের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, এবং ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স আস্তে আস্তে কমতেছে। এই জিনিসটাকে তোমরা একটু
সুন্দরভাবে গুছিয়ে লিখে নিবা। এটা আমরা মোটামুটি এখানে আলোচনা করলাম, যতটুকু আলোচনা করার মধ্যে ছিল ততটুকুই আলোচনা করলাম, ঠিক আছে। এই ব্যাখ্যাটাকে বা এই টার্মটাকে আরও ডিটেলস পড়ানো যায়, বাট এই অধ্যায়ে আমরা যা পড়ছি এটাই আমাদের জন্য অনেক বেশি, এবং এতটুকু আশা করি ইনশাল্লাহ কাজে লাগবে তোমাদের জন্য, ঠিক আছে। আমরা আবার ফেরত যাই আমাদের পরে। এখানে এটাই বলতেছিল যে তাপ শক্তির ফলে, তাপ বৃদ্ধির ফলে কণাগুলোর গতি বাড়ে, ঠিক আছে। তাপ বৃদ্ধি করতেছো, সেটা তাপ শক্তি আকারে পদার্থগুলো গ্রহণ করতেছে, আর পদার্থগুলো বা পানির অণুগুলো গ্রহণ করার ফলে তাদের মধ্যে কী করছে, তাদের মধ্যে গতির সঞ্চার হচ্ছে, বা তারা ওই তাপ শক্তিটাকে গতি শক্তিতে রূপান্তর করতেছে, ঠিক আছে। এই জন্য তাদের মধ্যে মানে ভাইব্রেশন বাড়তেছে বা কম্পন বাড়তেছে। এখন আসলে পরের প্রসেসটা এভাপোরেশন বা ভ্যাপোরাইজেশন, মানে বাষ্পীভবনের আরেকটা নামই কিন্তু এভাপোরাইজেশন। তো এখানে কি হচ্ছে, যখন তরল থেকে বাষ্পে কনভার্ট হচ্ছে, যেমন ফুটন্ত পানির বাষ্প। কনডেনসেশন কোনটা, যখন উল্টা, বাষ্প থেকে তুমি আবার তরলে আসবা, তখন কিন্তু গ্যাস ঠান্ডা হলে টেম্পারেচার কমে যাচ্ছে। তবে কি টেম্পারেচার কমে যাওয়া মানে কি, তাদের মধ্যে গতি কমে যাওয়া, আর গতি কমে যাওয়া মানে কিন্তু তারা কিন্তু পরস্পর থেকে কাছাকাছি এসে পড়তেছে। আশা করি বুঝতে পারছি। তো আমি এখানে একটু লিখে দিই যে গলন মানে কি। গলন মানে হলো আইস থেকে তরলে যাওয়া, লিকুইডে যাওয়া। বাষ্পীভবন মানে হলো তরল থেকে বাষ্পে যাওয়া। কনডেনসেশন মানে হলো বাষ্প থেকে তরলে যাওয়া। আর জমাট বাঁধা বা ফ্রিজিং মানে কি, ফ্রিজিং মানে হলো তরল থেকে সলিড বা ক্রিস্টালে যাওয়া। এতটুকু আশা করি বুঝতে পারছি প্রসেসগুলো। আমরা মোট 6টা প্রসেস করছি, তার 2টা বাকি আছে। সাবলিমেশন, ঠিক আছে। কিছু কঠিন পদার্থ আছে যেগুলোকে মানে গলন পদ্ধতি ছাড়াই আর কি, মেল্টিং করা লাগে না, সরাসরি তারা কোথায় চলে যায়, বাষ্পে পরিণত হয়ে যায়। যেমন কি শুকনো বরফ, আর হলো কি ন্যাপথালিন, এগুলা, ঠিক আছে। ড্রাই আইস যেগুলো সলিড কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ আমরা ড্রাই আইস বলতে সলিড কার্বন ডাইঅক্সাইডকে বলতেছি। এই সলিড কার্বন ডাইঅক্সাইড বা কঠিন কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের এই সাবলিমেশন প্রক্রিয়ায় আমাদের নর্মালি গ্যাস থেকে সলিড থেকে তাড়াতাড়ি গ্যাসে রূপান্তর হয়েছে ডিরেক্টলি। এবং বিপরীত যে প্রক্রিয়া তাকে আমরা কি বলতেছি, ডিপোজিশন। এই যে ডিপোজিশন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো গ্যাস পদার্থ তরল অবস্থা অতিক্রম না করে সরাসরি কঠিন অবস্থা পরিণত হয়ে যায় ডিরেক্টলি। যেমন কি স্নোফেক গঠন বা স্নোফেক আমরা ফরমেশন জানি যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার সরাসরি বরফ কণায় পরিণত হয়ে থাকে, ঠিক আছে, বায়ুমণ্ডলের মধ্যে। এবং বরফ গ্যাস থেকে কঠিন পাচ্ছ তুমি। তারপর আইসিং বা ফ্রস্ট তৈরি, শীতকালে গাড়ির কাজ বা গাছের পাতায় বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয় কিসে পরিণত হয়, ডিরেক্টলি বাষ্পে পরিণত হয়। তাহলে এই যে প্রসেসগুলো আশা করি বুঝতে পারছি, এইগুলোকে আমরা একটু সামারি করে দিয়েছি এখানে। যে গলন কি, কঠিন থেকে তরল, বাষ্পীভবন কি, তরল থেকে গ্যাস, এবং এগুলো উদাহরণগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। মোট 5টা প্রসেস এখানে দিয়েছি। আর ডিপোজিশনটা এখানে অ্যাড করতে ভুলে গেছি। ডিপোজিশনটা মানে আমরা সবাই জানি, ডিপোজিশন হলো কি গ্যাস থেকে ডিরেক্টলি কঠিনে এসে পড়া। এই যে ছবিটার মধ্যে কিন্তু সবকিছু আছে, যে তুমি এই যে আইস থেকে কিন্তু তুমি ডিরেক্টলি পাচ্ছ লিকুইড থেকে কি মেল্টিং প্রসেসে, আর উল্টা কি ফ্রিজিং প্রসেসে, যে ফ্রিজিং, আর এটা হলো মেল্টিং। তাহলে এখান থেকে আবার কি এই লিকুইড থেকে বাষ্পে তুমি কি পাচ্ছ, ইভাপোরেশন প্রসেসে, আর বাষ্প থেকে আবার লিকুইডে কনডেনসেশন প্রসেসে, আবার তুমি এখান থেকে ডিপোজিশন প্রসেসে, আর আইস থেকে আবার বাষ্পে সাবলিমেশন বা বাষ্পীভবন প্রসেসে। আশা করি আমরা এই প্রসেসটা বুঝতে পারছি। এখানে আসলে না বোঝার কিছুই ছিল না, একদমই সহজ পড়ার মধ্যে রাখছি সব কিছু, ঠিক আছে। ভৌত অবস্থা পরিবর্তনগুলোকে আমরা আলোচনা করছি, যে ভৌত অবস্থা কীভাবে পরিবর্তিত হচ্ছে, এবং আমাদের নেক্সট ক্লাসটা নর্মালি হবে রাসায়নিক পরিবর্তনকে নিয়ে, ঠিক আছে। আশা করি আমরা সবগুলো এই ক্লাসগুলো বুঝতে পারছি, এবং কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।